মুখ্যমন্ত্রীর চালাকি ফেল, তিনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হতে দিল না কেন্দ্রীয় সরকার। আসলে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, এই কথাটা যে কত বড় সত্যি তা বারবার বোঝা যায় আমাদের রাজ্যে, কারণ বারংবার নানা চালাকি ফেল করে। আমাদের মুখ্যমন্ত্রী সব কিছুতেই তো চালাকি করতে চান, কিন্তু সবসময় সফল হবে তা তো আর হয় না। এবার হলো না। রাজীব কুমারের সঙ্গে যতই গোলমাল থাকুক, তবু তো কথা শুনতেন এই ডিজি, সরি অস্থায়ী ডিজি, মানে ভারপ্রাপ্ত। আমরা জানি যে আমাদের রাজ্যে বহুদিন কোনো স্থায়ী ডিজি নেই। চালাকি করে, নিয়ম ভেঙে পছন্দের অফিসার বসিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অবস্থা এমন যে ভোটের আগে এই রাজ্যে এখনই কোনো স্থায়ী ডিজি আর বসানো সম্ভবই নয়, নিয়োগ করা যাবে না কাউকে। সেই যে চাপ, এই যে ঝামেলা বেড়ে যাওয়া, সেই ঝামেলা বেড়ে যাওয়াটা বিস্তারিত বলবো। সঙ্গে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন প্রথমবার রাজ্যে এলেন যেদিন, সেদিন একটা নতুন চাপ তিনি তৈরি করে দিয়ে গেলেন প্রথম সফরেই। এই দুয়ে মিলে পিসির চোখে কেন জল তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। যেটা বলছিলাম বন্ধুরা, রাজ্য পুলিশে কোনো স্থায়ী ডিজি নেই। আচ্ছা, তাহলে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে শান্ত সঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করে স্থায়ী হবে বলুন তো? সেই পথটাই অস্থায়ী আর ভারপ্রাপ্তদের দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যায়? এই হিসেবেই তো দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব কুমার, কিন্তু তার অবসর 31 ডিসেম্বর, তাকে চলে যেতেই হবে। তার সরকারি বিদায় সংবর্ধনার আয়োজন হয়ে গিয়েছে। অনেক ওয়েলফেয়ার করা হয়েছে রাজীব কুমারকে রাজ্যের তরফে, এবার ফেয়ারওয়েল। এরই মধ্যে ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে যে আইনি জটিলতা তা কাটানোর জন্য। ফলে কোনোভাবেই রাজ্যে এখন আর স্থায়ী ডিজি নিয়োগ করা সম্ভব নয়। আইনি জট আরো অনেক বেড়ে গেল। বিষয়টা মানে একটা গল্প আছে এর পেছনে, এই গল্পটা আপনাদের বুঝিয়ে বলি। সেটা বলার আগে একটা কথা, এই ধরনের রাজনৈতিক আলোচনা, ভিতরের খবর জানানো যদি ভালো লাগে, যারা নিয়মিত দর্শক কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে চ্যানেলটি। আর প্রতিদিন নতুন নতুন প্রতিবেদনের নোটিফিকেশন পেতে চাপ দিন বেল আইকনে। হ্যাঁ, বলছিলাম গল্পটা, সে গল্পটা বলি। রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি অবসর নিয়েছেন 2023 সালের ডিসেম্বর মাসে। আর তখন থেকে রাজ্য সরকার অস্থায়ী ডিজি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। কারণ পছন্দের যিনি হবেন তাকে যদি, তার নাম যদি ইউপিএসসি না পাঠায় তাতে কি হবে? নিজের পছন্দের লোক না থাকলে তো কাজ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ম ভেঙেছেন, বারংবার ভেঙেছেন। নিয়ম অনুযায়ী মালবীয় অবসর নেওয়ার সময়ে যে 8 জন রাজ্য পুলিশের সেই সময় সিনিয়র আইপিএস, তাদের নাম ইউপিএসসি কে পাঠানোর কথা ছিল। সেটা পাঠানোর পর ইউপিএসসি একটা বৈঠক করে, একটা কমিটি করে বৈঠকের পর তার মধ্যে থেকে সিনিয়রিটি এবং দক্ষতা দুটোর বিচার করে 3 জনের নাম পাঠায় রাজ্যকে। তার মধ্যে রাজ্য যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ পায়। এটা গোটা ভারতের নিয়ম। কিন্তু সব রাজ্য একজন ডিজি অবসর নেওয়ার 3 মাস আগেই পরবর্তী ডিজি কে হবেন তার প্রস্তুতি শুরু করে দেন। যেদিন অবসর ঠিক সেই দিনই নতুন একজন দায়িত্ব নেন। কিন্তু আমাদের রাজ্যে তা হয় না। আমাদের রাজ্যে মনোজ মালবীয় রিটায়ার করার আগে কারো নাম পাঠানোই হয়নি। নিয়মের পথে না হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় তার পছন্দের পুলিশ অফিসার রাজীব কুমারকে
ডিজি নিয়োগ করেছিলেন। মনে আছে তো 2019 সালে এই রাজীব কুমারকে চিটফান্ড কেলেঙ্কারি থেকে বাঁচানোর জন্য মমতা সিবিআই এর পথ আগলেছিলেন, রাস্তায় ধর্নায় বসে পড়েছিলেন, সারা রাত অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন সরকারি কর্তাদের নিয়ে। সেটাও বেআইনি। আসলে আইন মেনে আর কি কাজ হয় বলুন? এবার রাজীবের যখন অবসর এগিয়ে আসছে তখনও কিন্তু নিয়ম মেনে তালিকা পাঠানো হয়নি। রাজ্য গড়িমসি করেছে। কেন করেছে জানেন তো? আবার যদি পছন্দের কাউকে বসানো না যায় সেই ভয়ে মুখ্যমন্ত্রী অনেক দেরিতে সেই আবেদন করে এবং তখন ইউপিএসসি জানায় যে এতটা বিলম্ব, এত দীর্ঘ বিলম্বের পর প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা পুরনো নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী সেটা ইউপিএসসির ক্ষমতায় নেই। তাদের কি করতে হবে? সুপ্রিম কোর্টের মতামত নিতে হবে, তবেই এই কাজটা করা যাবে। মানে রাজ্যের ডিজি নিয়োগের জন্য যে প্যানেল তৈরি করতে হবে, সেই প্যানেল তৈরির কাজটা করা যাবে। 1.5 বছর পরে পশ্চিমবঙ্গ সরকার ইউপিএসসির কাছে তালিকাটা পাঠিয়েছিল। এরপরে কি হলো, গল্পটার এখানে আবার একটা টার্নিং পয়েন্ট আছে। এই রাজ্যেরই একজন আইপিএস অফিসার, তিনি হচ্ছেন রাজেশ কুমার। তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট দিল্লির, সেখানে একটা মামলা করে বসেন যে এই তালিকা কেন ইউপিএসসি তৈরি করছে না ইত্যাদি। তখন ক্যাট একটা সিদ্ধান্ত জানায় যে পশ্চিমবঙ্গ সরকার তত নবান্ন 23 জানুয়ারির মধ্যে একটা তালিকা পাঠাবে, আর 29 জানুয়ারির মধ্যে ইউপিএসসি রাজ্যকে 3 জনের প্রস্তাবটা পাঠিয়ে দেবে। রাজ্য সরকার তারপরেও একটু গড়িমসি করে একেবারে শেষ লগ্নে গিয়ে 8 জন আইপিএস এর নাম পাঠায়। এই যে 8 জন আইপিএস অফিসার, এর মধ্যে কিন্তু রাজীব কুমারেরও নাম ছিল। যুক্তিটা কি? যখন পাঠানো হচ্ছে তখন এই যে তালিকা, এই তালিকা যখন তৈরি করা হচ্ছে তখনও তো রাজীব কুমারের দিন 10 চাকরির মেয়াদ রয়েছে। এবার ইউপিএসসি এই তালিকা ধরে যদি সিনিয়রিটির বেসিসে রাজীব কুমারের নামটা আরেকবার পাঠিয়ে দেয়, তাহলেই অবসরের পরেও 2 বছর রাজীব কুমারকে রেখে দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সুযোগটা ইউপিএসসি দেয়নি। শুধু রাজীব কুমার না, সেই সঙ্গে যিনি মামলা করেছেন রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এম রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তার নামও পাঠিয়েছিল নবান্ন। কিন্তু ইউপিএসসির বক্তব্য, ট্রাইব্যুনালের নির্দেশ যদি মানা হয় তাহলে সুপ্রিম কোর্টের একটা পুরনো নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে, সেটা করা সম্ভব নয়। তাই তারা দিল্লি হাইকোর্টে গেছে যে আমরা কোনটা করব সেটা বলে দেওয়া হোক। আপনারা ভাবছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার তাহলে নতুন যাকে ডিজি করবেন নিজের পছন্দের কাউকেই করবেন। যেটা শুনছি অনুজ শর্মাকে হয়তো তিনি ডিজির পদে বসিয়ে দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু স্থায়ী ডিজি পাবে না ভোটের আগে। ভোটের পশ্চিমবঙ্গ স্থায়ী ডিজি পাবে না। যদিও নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষভাবে কাজ করবেন, যার উপর নির্ভর করা যায়, এরকম কাউকে ডিজি পদে নিয়োগ করতেই পারে, এটা নির্বাচন কমিশনের হাতে আছে। ফলে পছন্দের কাউকে বসিয়েই ভোটের লাভ পাবেন এমন ভাবনা ভাবলেও ভুল করছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো বড় একটা চাপের কথা বলবো। দিদির এ নিয়ে তো কান্নাকাটি একটা আছেই, তার থেকেও বড় একটা চাপের কথা বলবো, কারণ ইডি সিবিআই সকলেই খুব সক্রিয় এখন রাজ্যে। দিদি দিল্লি যাবেন করছিলেন, যাবেন না যাবেন ইত্যাদির মধ্যে রয়েছেন। এই যে পিসিমণি, তিনি কি করেন, পুরোনো দিনের সংবাদ মাধ্যমগুলোর উপর ভরসা করেন, তাদের অনেককে বিজ্ঞাপন দিয়ে নিজের মতো করে খবর করানো যায়, কোন খবর চেপে দেওয়া যাবে সেসব করা যায়। কিন্তু মানুষ এখন সঠিক খবর পাওয়ার জন্য, সঠিক বিশ্লেষণ শোনার জন্য অনেক বেশি ভরসা করেন ইউটিউবের মতো সমাজ মাধ্যমকে। তবে সেই সমাজ মাধ্যম যে একবারে ধোয়া তুলসী পাতা তা বলবো না, সেখানেও ফেক নিউজের ছড়াছড়ি, ভুল খবরের ছড়াছড়ি।
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার কিভাবে সঠিক খবর পাওয়া যায় সেটা বলেছেন। একই সঙ্গে তিনি মনে করিয়েছেন, এবং এটা আপনারাও জানেন, এই ইন্টারনেটের যুগে মোবাইল ফোনে যখন সব খবর পাওয়া যায় তখন সত্যি খবর চেপে গেলেও তা চাপা যায় না, আদৌ মানুষের কাছে গোপন করা যায় না। সেই পথে হেঁটেই বিজেপি এবার এই রাজ্যের যে ভোট যুদ্ধ হবে তাতে ডিজিটাল ওয়ারিয়র নামে একটা যুদ্ধের পরিকল্পনা তৈরি করেছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই রাজ্যে প্রথমবার এলেন। বর্ধমান, দুর্গাপুরে বিভিন্ন কর্মসূচি ছিল, সেখানেই তিনি সেই কর্মসূচির মধ্যেই তিনি এই যে ডিজিটাল ওয়ারিয়র বলে যে কর্মসূচি সেটারও ঘোষণা করে দিয়েছেন। এবং বিজেপি সূত্রে কেমন হবে সেই পরিকল্পনাটা, কি আদর্শ মেনে হবে, তার একটা ছোট্ট ভিডিও আমি পেয়েছি, আপনাদের দেখাবো। তারপরে আমি বলবো অ্যাকচুয়ালি পিসি, ভাইপো এবং তৃণমূলের উপরে কতটা চাপ তৈরি করতে পারে এই ডিজিটাল ওয়ারিয়র বাহিনী। দেখুন সেই ভিডিওটা। और मैं मानता हूं ये लोकतंत्र की बहुत बड़ी ताकत है सोशल मीडिया। आज आपके पास ऑल्टरनेट है, आप वेरीफाई कर सकते हैं कि भाई ये बात आई है तो यहाँ कहाँ आएगी, यहाँ कहाँ। आपके मोबाइल फोन में हर चीज अवेलेबल है। थोड़ा ध्यान दीजिए, आप बहुत आराम से सत्य के पास पहुंच सकते हैं। এই লড়াই অপশাসনের বিরুদ্ধে, এই লড়াই নতুন ভোরের লক্ষ্যে, এই লড়াই নতুন প্রজন্মের স্বার্থে, বাংলায় প্রকৃত পরিবর্তনের উদ্দেশ্যে। এই লড়াই বাংলাকে অপশাসনের অন্ধকার থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা। মোদিজির বিকশিত বাংলা গড়ার সংকল্পকে সফল করার কারিগর হয়ে উঠুন। ডিজিটাল যুগে অস্ত্র হয়ে উঠুক সোশ্যাল মিডিয়া, হয়ে উঠুক নতুন প্রজন্মের শক্তি, জনমত গঠনের বড় হাতিয়ার। ডিজিটাল প্ল্যাটফর্মেও হবে এবার লড়াই, ভুয়ো নয়, সঠিক তথ্য পৌঁছানোই আমাদের লক্ষ্য। বাংলাকে অপশাসন থেকে মুক্ত করতে, বাংলায় উন্নয়নের গেরুয়া সূর্যোদয়, সুশাসন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আপনিও হতে পারেন বিজেপির ডিজিটাল ওয়ারিয়র। আজই আমাদের সঙ্গে যুক্ত হতে 1800315711 এই নম্বরে মিস কল দিন। তখনই আপনার ফোনে SMS এর মাধ্যমে আসবে একটি ফর্ম, সেটি ফিল আপ করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন। কি তাহলে আপনি বিজেপির ডিজিটাল ওয়ারিয়র হতে তৈরি তো? দেখুন, বিধানসভা নির্বাচনের আগে সব দলই কিছু স্ট্র্যাটেজি নেয়। বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে তারা ঠিক করেছে এই রাজ্যে গত 15 বছরে দুর্নীতি এবং অন্যায়কে সমর্থন করা, তোষণ করা ইত্যাদি প্রভৃতি এত নোংরা কাজ আছে যেগুলোর সবটা একসাথে মনে করানো যাবে না। তাই বিভিন্ন মানুষ বিভিন্ন সময় সেই সবগুলো মনে করাতে থাকবে। আর এই যে লড়াই, তাতে যুব সমাজকে বেশি করে টানতে কিছুদিন আগেই বিজেপি একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। নম যুবা যোদ্ধা নামে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, তাতে যুবকরা নাম নথিবদ্ধ করছেন, তারাই প্রচারটা করবেন। আর মঙ্গলবার বর্ধমানে এবং দুর্গাপুরে একাধিক কর্মসূচির মাঝখানে যখন সর্বভারতীয় সভাপতি, নতুন যিনি সভাপতি হয়েছেন নীতিন নবীন, তাকে বরণ করে নেওয়া হয়, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ সকলেই, শ্রমিক ভট্টাচার্য অবশ্যই তারা উপস্থিত ছিলেন। তারপরেই সূচনা হলো এই ডিজিটাল ওয়ারিয়র কর্মসূচির। দেখুন, অনেকটা একই রকম করে না তৃণমূলও ভেবেছে, তারাও কিছু করেছে। ফলে একটা বিষয় স্পষ্ট যে নতুন দিনের ভোট, মানে আরো স্পষ্ট করে এবারের বিধানসভা নির্বাচনে নতুন দিনের মিডিয়া, মানে সমাজ মাধ্যমের উপরে বেশি করে নির্ভর করবে সব রাজনৈতিক দল, এবং সাধারণ মানুষও তারা নির্ভর করবেন সঠিক খবর পাওয়ার জন্য ইউটিউবকে। সেই ডিজিটাল যুদ্ধের আবহে পিনাক্কি বলছে চ্যানেলকে আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন। একইভাবে আমার শপথ, আপনাদের পাশে থাকবে পিনাক্কি বলছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।